এখন আসবো সেটা ভাবিনি, বা তারপরে ভাবলাম যে এটাই রাইট টাইম, এরপরে আসাটা ঠিক হবে না, এটা পারফেক্ট টাইম। এর আগে আসাটাও ঠিক হতো না। একসাথে এত ছবিতে কাজ করেছি তো ন্যাচারালি, বাট ভাগ্যচক্রে হয়ে গেছে যে সে আমার অপোজিটে এসে গেছে, বিরোধী পক্ষে এসে গেছে। কিন্তু আশা করি সব ভালোভাবেই হবে, মানে কোনো রকম কাদা ছোড়াছুড়ি তো কোনো প্রশ্নই নেই। আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে আসতে গেলে এরকম ধরনের কথা বলার প্রয়োজন আছে। কাজ কথা বলবে, আমার কর্ম কথা বলবে, মানুষ কথা বলবে, এর বাইরে তো আর কিছু হতে পারে না। আজকে যখন আমি দিদি নাম্বার 1 এতদিন করার পরে যখন আমার মনে হয়েছে যে না, এবার মুখে কথা বলেছি এতদিন, এবার কাজ করে যদি একটু দেখাতে পারি, যদি একটু মানুষের পাশে থাকতে পারি, আমি তো সব পেয়েছি। রাজনীতির আঙিনায় রচনা বন্দ্যোপাধ্যায় আর হুগলি থেকে এবছরের লোকসভায় তৃণমূলের প্রার্থী তিনি। রচনা, প্রথমেই যেটা জিজ্ঞেস করা যে তুমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগ ফ্যান, তার জন্য কি তৃণমূলে আসা নাকি রাজনীতিতে আসাটা কোথাও একটা কনসিয়াস ডিসিশন ছিল? দুটোই বলতে পারো। একটা তো মনের মধ্যে যে এখন আসবো সেটা ভাবিনি, বা তারপরে ভাবলাম যে এটাই রাইট টাইম, এরপরে আসাটা ঠিক হবে না, এটা পারফেক্ট টাইম। এর আগে আসাটাও ঠিক হতো না। আর ডেফিনেটলি দিদি একটা বড় ফ্যাক্টর, কারণ আফটারঅল তো নারী শক্তি, আমরা সবাই মানি সেটা। তাই দিদিকে না বলা আমার সাধ্যের বাইরে, এবং দিদি যদি কিছু বলেন সেটাকে তো মেনে নেওয়াটাই শ্রেয় বলে আমার মনে হয়েছে। আর হুগলি আমরা জানি একটা বড় কনস্টিটিউয়েন্সি, এবং সেখানে তোমাকে যে প্রতিদ্বন্দ্বিতা করছে, অর্থাৎ হুগলিতে তোমার বিপরীতে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। একসময় একসঙ্গে প্রচুর কাজ করেছো, তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, কিন্তু রাজনীতির আঙিনায় একে অপরের মুখোমুখি, মানে হাড্ডাহাড্ডি লড়াই বলা যেতে পারে। এই ভোট যুদ্ধে কিভাবে দেখছো তোমার বিপরীত প্রতিদ্বন্দ্বীকে? খুব হেলদি কম্পিটিশন, একেবারেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না। আফটারঅল আমার কোস্টার, আফটারঅল আমরা একসাথে এত ছবিতে কাজ করেছি তো ন্যাচারালি, বাট ভাগ্যচক্রে হয়ে গেছে যে সে আমার অপোজিটে এসে গেছে, বিরোধী পক্ষে এসে গেছে। কিন্তু আশা করি সব ভালোভাবেই হবে, মানে কোনো রকম কাদা ছোড়াছুড়ি তো কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, কাদা ছোড়াছুড়ি থেকে প্রশ্ন আছে যে রাজনীতির আঙিনায় এলে আমরা জানি যে একে অপরকে খুব আক্রমণাত্মকভাবে অনেক কথা বলা হয়, এবং অনেক এমন কটু কথা বলা হয় যেগুলো ব্যক্তিগত স্তরে গিয়েও হয়তো আক্রমণ করা হয়। তো তুমি এই ধরনের মানে কথা বলা বা শোনার জন্য কি ব্যক্তিগতভাবে তৈরি? শুনতে তো হবে হয়তো, আমি জানি না, বাট বলতে তো কখনোই পারবো না, মানে চাইলেও বলতে পারবো না, ওটা আসেই না। আমার ইমেজের থেকে বড় কথা, আমি সেরকমভাবে তৈরিই হয়নি যে আমি এরকম ধরনের ল্যাঙ্গুয়েজ, এরকম ধরনের ভাষায় কথা বলবো কোনো মানুষের জন্য, অসম্ভব। আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে আসতে গেলে এরকম ধরনের কথা বলার প্রয়োজন আছে। কাজ কথা বলবে, আমার কর্ম কথা বলবে, মানুষ কথা বলবে, এর বাইরে তো আর কিছু হতে পারে না। এই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বা তোমার নাম ঘোষণা হওয়ার পর কি লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম কথা বা মেসেজ আদান প্রদান হয়েছে? সেটা আর হয়নি, সেই কথাটা আর হয়নি। ইনফ্যাক্ট কথা অনেক দিনই হয় না, কারণ যবে থেকে ও পলিটিক্স এসে গেছে আর আমি টিভির পর্দায় এসে গেছি, তখন থেকে আমাদের কথা খুব একটা আর হয় না। কিন্তু যদি ভাবি যে লকেটের সাথে যদি রিভাইন্ড করি আমাদের জীবনটা, তাহলে প্রচুর মজার স্মৃতি, প্রচুর আনন্দের স্মৃতি, মানে স্মৃতি অত ভালো ভালো স্মৃতি। তো সেই জন্যে আজকেও সে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু কোনো প্রশ্নই ওঠে না, মানে ওর কাজ করবে, আমি আমার কাজ করব। লকেট তোমার অনেক আগে রাজনীতির আঙিনায় এসেছে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে অনেক বেশি লড়াইটা কিন্তু কঠিন হবে কি? লড়াই তো ডেফিনেটলি কঠিন, কারণ সে একজন গেছে। হ্যাঁ, না, তার থেকে বড় কথা, সে আমার রাজনীতিতে অনেক সিনিয়র, এবং সে একজন এমপি, এবং সে আমার থেকে অনেক 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 বেশি বোঝে। আমি কিছুই বুঝি না, আমি কিছুই জানি না, আমি শুধু মানুষের পাশে আসছি, এখন বুঝবো, শিখবো, জানবো। সে আমার থেকে অনেক সিনিয়র আছে, তার থেকেই তো শিক্ষণীয় অনেক কিছু। বাট সে যখন আমার সামনে আসছে তখন কিছু করার নেই, হয়তো কোনো সময় দেখা হবে। যারা রূপলী জগৎ থেকে আসে এই রাজনীতির আঙিনায়, বা অনেক সেলিব্রিটিরাই আগেও এসছে, শোনা যায় যে জেতার পরেও তাদেরকে কিন্তু এলাকায় সেভাবে দেখা যায় না, এরকম একটা বদনাম তো আছে, তুমি জানোই, শুনেছো যে যারা স্টার হয় তারা ভোটের সময় প্রচুর আসেন, কিন্তু জিতে যাওয়ার পর তাদের দেখা পাওয়া যায় না। তো এই ব্যাপারটাকে বা এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো, বা এই
কথাটা শোনার জন্য কতটা প্রস্তুত, বা তুমি কি মনে করো যে সত্যি সময় দিতে হবে বা পারবে? সময় তো দিতে হবেই। তুমি যখন একটা জায়গায় এসে রাজনীতি করছো, একটা জায়গার তুমি প্রার্থী হয়েছো, সময় তো তোমাকে দিতেই হবে, 100% দিতে হবে। কিন্তু আমাদের দর্শক এত ভালোবাসেন, জনতা আমাদেরকে এত ভালোবাসেন যে আমাদেরকে টেনে নিয়ে ওখানে চলে যান। আজকে ধরো আমার কি খুব দরকার ছিল, মানে আমাকে একজন জিজ্ঞেস করলেন যে তোমার কি দরকার আছে রাজনীতিতে আসার, আমি বলি আমার দরকারটা অন্যরকম। কীরকম দরকার? মুখে কথা বলেছি এতদিন, এবার কাজ করে যদি একটু দেখাতে পারি, যদি একটু মানুষের পাশে থাকতে পারি, আমি তো সব পেয়েছি। প্রচুর পরিশ্রম করে আজকে 28-29 বছর ধরে খেটে খেটে এই জায়গাটা তৈরি করেছি, এবং আজকে আমার কিচ্ছু পাওয়ার নেই রাজনীতি থেকে এক্সেপ্ট সম্মান, মানুষের পাশে দাঁড়ানো। যে মানুষগুলো আমার পাশে দিনের পর দিন এসে দিদিন আমার মঞ্চে বলে গেছে, কথা বলে গেছে, তাদেরও তো গিয়ে আমার কিছুটা একটা নৈতিক দায়বদ্ধতা আছে যে আমি তাদের পাশে। আর যদি আমরা করতে চাই না, আমরা শিল্পীরা বলো বা যে কোনো মানুষ বলো, যদি কিছু মানুষের জন্য করতে চাই, তাহলে রাজনীতি ছাড়া তো তুমি অন্য কোনোভাবে করতে পারবে না কারোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি পরামর্শ দিয়েছেন, কারণ তুমি নতুন এই আঙিনায়? দিদি বলেছেন আমি তোমাকে সব ঠিকঠাক লোকজন দিয়ে দেবো, যাতে তোমাকে বোঝাতে সুবিধে হয় এবং তুমি যাতে দিগ্ভ্রান্ত না হয়ে যাও, আর যখন যেরকম প্রয়োজন হবে আমাকে ফোন করো। এর থেকে বড় কথা আর কি হতে পারে? খুব ছোট্ট করে যেতে যেতে জিজ্ঞেস করা যে হুগলিবাসীর জন্য কি প্রত্যাশা বা কি এজেন্ডা নিয়ে তুমি যাচ্ছ? একটা তো এজেন্ডা নিয়ে যেতে হয় তাদের সামনে, তাদেরকে আগে তো তাদের সাথে কথা বলতে হবে এবং বুঝতে হবে যে তারা আমার থেকে কি চাইছেন, তাদের কি প্রয়োজন, তারা কি বলতে চান আমাকে, যেটা তারা এতদিন বলতে পারেননি। হয়তো অনেক ক্ষোভ বিদ্বেষ অনেক কিছু আছে তাদের, হয়তো লিস্টে প্রচুর লেখা রয়েছে যেগুলো তারা আলোচনা করতে চায়। আর আজকে যখন আমি হুগলিবাসীর কাছে যাব, তারা যখন শুনেছে যে রচনা ব্যানার্জি আসছে, আর যা ওদের ভিডিও ভাইরাল হচ্ছে আমাদের কাছে, যে তারা সবাই নাচছে, হুল্লোড় করছে, যে রচনা দিয়ে এখানে আসছে, শুধু আসুক, দিদিকে কোনো কথা বলতে হবে না, আমরা সব কথা বলবো, দিদি শুধু আসুক। এই যে তাদের চাওয়া, এই যে তাদের ভালোবাসা, এই যে তাদের টান, তারপরে কি মনে হয় না যে হ্যাঁ তাদের জন্য করি কিছু? তোমার নিশ্চয়ই অনেক শুভেচ্ছা বার্তা এসেছে। প্রচুর। আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আমি না ভাবতে পারিনি যে মানুষের থেকে এতটা পজিটিভ ফিডব্যাক পাবো। এমন কোনো নাম যেটা মানে সত্যি অনেকদিন টাচে নেই, কিন্তু ধরো অভিনয় জগতেরই বম্বে বা কোনো জায়গা থেকে তোমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে? সেটা হয়তো 1.5 মাস পরে পাবো। আগে ইলেকশনের ভোটের ডিক্লারেশনটা হোক, তারপরে শুভেচ্ছা বার্তাগুলো পরপর আসবে। এখন তো লড়ার মাঠে নামছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার দিদি নাম্বার 1 কি এরকম সাইমালটেনিয়াসলি চলবে? ইচ্ছে তো আছে চালানোর, যদি আমার শরীর দেয়, আমার সব কিছু পারমিট করে, সময় পারমিট করে, ডেফিনেটলি চালানোর চেষ্টা করবো। কারণ এটা তো দেখো, ওখানে আমি কাজ করবো আর এটা আমি আনন্দ দেবো মানুষকে, তো দুটোই তো দরকার। হ্যাঁ, এটা ভালোবাসার জায়গা প্লাস মানুষকে আনন্দ দেওয়ার জায়গা, ওইটা হচ্ছে মানুষের জন্য কাজ করার জায়গা। দুটোকে আমি চেষ্টা করবো সাইমেলটেনিয়াসলি নিয়ে যাওয়ার। আশা করি আমার হুগলির মানুষরা বুঝতে পারবেন যে দিদি কেন শুটিং করতে যাচ্ছে, দিদি নাম্বার 1-এ আমাদের এখানে আসছে, প্লাস শুটিং করতে যাচ্ছে। সেই শুটিংয়ের সময়টুকু আমাদের কেন দিচ্ছে না, সেটা আমি আশা করি আমার হুগলিবাসী বুঝতে পারবেন যে আমি দুটো কাজই একসাথে কিভাবে করতে পারি। আমি 5টা কাজ এত বছরে একসাথে করে আসতে পেরেছি, আমার সংসার, আমার ছেলে, ব্যবসা, 4টে জিনিস প্লাস দিদি নাম্বার 1। তো আমি 5টা জিনিস যদি একসাথে করে আসতে পারি, তাহলে এখন আমি দুটো কাজ তো করতেই পারি। এখন আমার ছেলে আর আমার রাজনীতি আর আমার দিদি নাম্বার 1, 3টে কাজ আমি করতেই পারি। আর সব থেকে বড় কথা, ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে, 1 বছর পরে ছেলে বাইরে চলে যাবে। নিজের ডিজাইনের শাড়ি কি পরে যাওয়ার ইচ্ছে? হ্যাঁ, একদম তাই পরে যাচ্ছি। ইনফ্যাক্ট ভালো প্রশ্ন, ইনফ্যাক্ট আমি প্রচারে সব রচনাস ক্রিয়েশনের শাড়ি পরে যাব। অনেক অনেক শুভেচ্ছা, আবার হুগলিতে দেখা হবে। নিউজ 18-এর সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। কথা বলছিলাম রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যথেষ্ট আশাবাদী রচনা, এবং নতুন উদ্যমে তিনি কিন্তু হুগলিতে হাজির হবেন তার এই লোকসভা নির্বাচনে। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।